বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি। সমুদ্রবন্দরে বহাল ৩ নম্বর সতর্কতা সংকেত। রাত বাড়লে অশান্ত হয়ে উঠছে রাজধানী ঢাকা। মুগদায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে একজন নিহত। রাতভর বিভিন্ন জায়গায় সংঘাত, সংঘর্ষে আহত অর্ধশতাধিক। প্রথম এখানে চাকু দিয়ে পার সিনানো পতন হইল ওখানে মানে আরেক আমেরিকার দলে আইয়া ওখানে জায়গা দিছে ডবল ওখানে ওরে পানি দিতে দিব না। পুরোদমে খুলেছে গাজীপুর আশুলিয়া পোশাক কারখানা। সকাল থেকে উপস্থিত শ্রমিকরা, নিরাপত্তা নিশ্চিতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। পাচারকৃত অর্থ ফেরাতে দুবাই, সিঙ্গাপুর সহ 5 দেশের সহযোগিতা চায় বাংলাদেশ। মালয়েশিয়ায় অভিজ্ঞতা কাজে লাগানোর পরামর্শ বিশেষজ্ঞদের। আপনি যদি তথ্যটা নির্ভরযোগ্য তথ্য তৈরি করতে না পারেন তাহলে তো পরবর্তী পদক্ষেপগুলো নেওয়া অসম্ভব হয়ে পড়ে। সিএফটি, এএমএল, ফাটফ, এখানে তো চুক্তিবদ্ধ সবাই, তো সেগুলো ব্যবহার করে উদ্ধার করা সম্ভব। বিদ্যুৎ খাতে বেড়েছে বেসরকারি নিয়ন্ত্রণ। উৎপাদনে ব্যবহৃত জ্বালানির বড় অংশই আমদানি নির্ভর। সঞ্চালন ব্যবস্থার দিকে নজর দেওয়ার তাগিদ। নির্বাচনকে গুরুত্ব দিয়ে এ মাসে সংস্কারের রোডম্যাপ চায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণ অধিকারের পরিষদ। মামলা ও বিচারে পেশাদারিত্বের পরামর্শ। সুনির্দিষ্ট অভিযোগের তথ্যভিত্তিক মামলা হওয়া দরকার, কিন্তু এখানে যে মামলাগুলো হচ্ছে সেই মামলার কিন্তু গ্রাউন্ড আমি মনে করি যে সঠিকভাবে বিবেচনা করা হচ্ছে না। ঢালাওভাবে মামলা যেভাবে দেওয়া হচ্ছে, আমার নিজেরও ধারণা অনেকগুলো মামলা হয়তো এটা আইনি বাধা হতো এটা পার করে পরবর্তী ধাপে এটা আসতে পারবে না। জামালপুরে বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ঢাল বানিয়ে জমি দখলের অভিযোগ আওয়ামী লীগ নেতা মির্জা আজমের বিরুদ্ধে। উচ্ছেদ করা হয় চরের কয়েকশো পরিবার। প্রবেশ মূল্য কমানোর পর প্রাণ ফিরে পেল বোটানিক্যাল গার্ডেন। বেড়েছে দর্শনার্থী আর হাঁটতে আসা মানুষের সংখ্যা। সবুজের রাজত্ব আরও আকর্ষণীয় করার আশ্বাস। 20 টাকা জিনিস হুট করে 100 টাকা, আসলে এটা সবার জন্য এফোর্ট না। 600-700 লোক সারাদিনে ঢুকতো, আজকে মার্শাল্লাহ 2800-3000 লোক হয়ে গেছে। অনেক বন্ধু বান্ধবের সাথে সাক্ষাৎ হয় এখানে আসলে, এই জন্য আসি। শুভ সকাল। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছে আমি জান্নাতুল কলি। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে দমকা হাওয়া সহ বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে কক্সবাজার ও চট্টগ্রামের নিচু এলাকাগুলোই দেখা দিয়েছে জলাবদ্ধতা। হচ্ছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। আবহাওয়া অধিদপ্তরের সবশেষ পূর্বাভাসে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। নদী বন্দরগুলোয় দেওয়া হয়েছে 1 নম্বর সংকেত। বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা এবং ট্রলারকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। শুক্রবার বিকেলে বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি রূপ নেয় নিম্নচাপে। শুক্রবার থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে বন্দরনগরী চট্টগ্রামে। বিষয়ে আরও তথ্য জানবো সহকর্মী জুবায়েদ ইবনে শাহাদাতের কাছ থেকে। জুবায়েদ, জানাবেন এখনকার আবহাওয়া কেমন দেখছেন আপনার ওখানে? বৃষ্টি এখনো হচ্ছে কিনা? শহরের জলাবদ্ধতার পরিস্থিতির সম্পর্কে একটু আমাদেরকে জানাবেন। গতকাল থেকে তো বৃষ্টি ছিল, তবে সেটা মাঝরাত থেকে খুবই প্রকট আকার ধারণ করেছে। এই মুহূর্তে একটু যদি দেখানোর চেষ্টা করি বাইরের যে পরিবেশটা, বৃষ্টি স্নাত একটা সকাল, এবং যারা আজকে শনিবারে কাজে কর্মে বের হয়েছেন তারা অনেকেই কিন্তু এই বৃষ্টির কারণে ভোগান্তির শিকার হচ্ছেন। পানিও জমতে শুরু করেছে, যদিও বা এখন ভাটার সময়, তাই জোয়ারের যে পানিটা সেটা নেই, তবে
হাঁটার সময় হওয়ার পরও পানি কিন্তু জমতে শুরু করেছে। রাস্তায় তেমন একটা আমরা গাড়ি দেখতে পাচ্ছি না। যে গণপরিবহন সেগুলো কিন্তু এখন পর্যন্ত আমরা বের হতে দেখিনি সেভাবে। ব্যক্তিগত যানবাহন নিয়ে মানুষ বেরোচ্ছেন। আর যে পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তর ছিল সেটা এখনো আছে, 3 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে সমুদ্র বন্দরগুলোকে, পাশাপাশি পাহাড়ি অঞ্চলে সতর্কতার বিষয়টা যাতে খেয়াল রাখা হয় সেটা তারা বলেছেন। পাহাড় ধসের একটা সংখ্যার কথা বলেছেন। গতকাল পাহাড় ধসের কারণে কক্সবাজারে কিন্তু বেশ প্রাণহানির ঘটনা ঘটেছে এবং রেকর্ড পরিমাণ কক্সবাজারে কিন্তু বৃষ্টিও হয়েছে। তো সব মিলে চট্টগ্রামের যে অবস্থা একেবারে বলা চলে যে বৃষ্টির কারণে যে পরিবেশটা সেটা তো আছে, তবে সবচেয়ে বড় বাগড়া দিচ্ছে বৃষ্টির পাশাপাশি যে দমকা হওয়াটা, এই দমকা হওয়ার কারণে কিন্তু অনেকটা বৃষ্টির পরেও যে পরিস্থিতি সেটা অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং যারা কাজ করতে বের হচ্ছেন তাদের ভোগান্তির শিকার হতে হচ্ছে। আজকে যেহেতু শনিবার, সকলে কাজের জন্য বের হচ্ছেন। তো এই ছিল চট্টগ্রাম থেকে সর্বোচ্চ। ধন্যবাদ আপনাকে জুবায়েদ। রাত বাড়লেই অশান্ত হয়ে উঠছে রাজধানী ঢাকা। আধিপত্য বিস্তার, এলাকার নিয়ন্ত্রণ কিংবা তুচ্ছ ঘটনা থেকে মারামারিতে জড়িয়ে পড়ছে বিভিন্ন গ্রুপ। এতে করে ঘটছে হতাহতের ঘটনাও। রাতের ঢাকার জনমনে তৈরি হচ্ছে আতঙ্ক। শুক্রবার রাতেও নগরীর বিভিন্ন স্থানে এমন ঘটনায় একজনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। আরও জানাচ্ছেন ফয়সাল মাহমুদ। শুক্রবার রাত 10টা রাজধানীর মুগদা এলাকায় তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটি। এক পর্যায়ে বখাটের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন মোহাম্মদ শাকিল নামের এক যুবক। পরে তাকে উদ্ধার করে 12টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত হন সুজন ও শামস নামের আরও দুজন। বড় বাইরে মারছে প্রথম এখানে চাকু দিয়ে পার, পরে তার আরো 2 ভাই ওইখানে গেছে, তারপর আরেকটা লোক গেছে, 3 জনেরই মারছে। ওরা মিলে ওদের সন্ত্রাসী নিয়ে কসাই দোকান থেকে চাপাড়ি নিয়ে একজনকে আহত করছে, পেটে টান দিছে, আরেকজনকে স্পট ডেড করছে। ওই গিয়া জিজ্ঞাসা করতেই আর পেটে চাকু ঢোকায় দিছে। এই কথা শুই না আমার আরো 2 ছেলে গেছে। একই সময়ে রাজধানীর বনশ্রীতে কাঁচাবাজারের নিয়ন্ত্রণ নিতে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে গুরুতর আহত হন 4 জন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠায় পুলিশ। ভুক্তভোগীদের অভিযোগ, হামলার আগে বিষয়টি পুলিশকে জানালেও ব্যবস্থা নেয়নি তারা। এগুলো সন্ত্রাস, সব শীর্ষ সন্ত্রাসী, এগুলো জেলখানা থেকে বাইরে এই অত্যাচারগুলো শুরু করছে স্যার। ওই বাজার নিয়ে একটা যে কোনো মুহূর্তে একটা মার্ডার হয়, যে আজকে মার্ডার অবস্থায় অস্ত্র আছে, তারপরও পুলিশ ওদেরকে ধরলো না আজকে। হাসিনা পতন হইল, ওখানে মানে আরেক আমেরিকার দলে আইয়া ওখানে জায়গা দিছে ডবল, ওখানে ওরে পানি দিতে দিব না। শুধু মুগদা বা বনশ্রী নয়, আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় না থাকায় হামলা সংঘর্ষের ঘটনা ঘটেছে রাজধানীর আরও কয়েকটি স্থানে। মোহাম্মদপুরের শেখেরটেক এলাকায় দুর্বৃত্তরা ঘর থেকে ডেকে নিয়ে যায় রিফাত হাওলাদার নামের এক তরুণকে। কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাত করা হয় তাকে। পুলিশের সাহায্য চাইলেও না পাওয়ার অভিযোগ পরিবারের। আমার ছেলে যা শুধু থামাইতে গেছে, কারণ ও একটা ছাত্রদলের কাজ করছে, ও একটা বাংলাদেশের ভালো চায়, এজন্য থামাইতে গেছে স্যার। এজন্য ওরে পিছন থেকে একজন এসে পেটের মধ্যে আঘাত করছে। আজকে আমার চাচুর সাথে হয়েছে, কালকে এটা অন্য কারোর সাথে হবে না সেটা তো কোনো গ্যারান্টি নাই। এর আগে রাজধানীর যাত্রাবাড়ির জনপদের মোড়ে দায়িত্বরত অবস্থায় আশরাফ আলী নামে এক পুলিশ কনস্টেবলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে নিয়ে আসা হয় ঢাকা মেডিকেলে। ঢাকা মেডিকেলের তথ্য বলছে, শুক্রবার রাত 8টা থেকে 1:30 পর্যন্ত 58 জন আহত ভর্তি হয়েছে ঢাকা মেডিকেলে, যার অধিকাংশ সংঘাত সহিংসতায় আহত। রাত বাড়ার সাথে সাথে এই ধরনের হামলার ঘটনায় আতঙ্ক বাড়ছে জনমনে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। আজ থেকে খুলল আশুলিয়া ও গাজীপুরের শিল্পাঞ্চলের গার্মেন্টস এবং কারখানাগুলো। নির্ধারিত সময়ে কারখানায় প্রবেশ করেছেন শ্রমিকরা। এ বিষয়ে আরও তথ্য জানবো গাজীপুর থেকে আমাদের সহকর্মী হুসাইন আলী বাবু যুক্ত হচ্ছেন। একটু জানাবেন হুসাইন আলী, সব কারখানা কি আজ চালু হয়েছে কিনা, আর শ্রমিকদের উপস্থিতি কেমন চোখে পড়ছে সে বিষয়েও জানাবেন। কলি, গাজীপুরে প্রায় 2000-এর উপরে শিল্প কারখানা রয়েছে।
এর মধ্যে গেল কয়েক সপ্তাহ ধরেই আসলে গাজীপুরের শিল্প কারখানা নিয়ে একটু ঝামেলাই ছিল। শ্রমিকদের নানা দাবি নিয়ে তারা আন্দোলন করছিল। আজকের কথা যদি বলি, আসলে সকাল থেকেই গার্মেন্টস গুলো খুলেছে এবং শ্রমিকরা তাদের কাজে যোগ দিয়েছে। এছাড়া অল্প কিছু গার্মেন্টস কারখানা আসলে তাদের মালিকদের বিভিন্ন নিরাপত্তা জনিত কারণে আসলে তারা বন্ধ রেখেছে। তারা যেটা বলছে যে আসলে এই যে শিল্প কারখানায় যে অস্থিরতা, যে ভিতরে ভাঙচুর, সেটা আসলে যেভাবে নিরাপত্তাটা পাওয়ার কথা আসলে সেভাবে আসলে তারা নিরাপত্তা পাচ্ছে না, যার কারণেই দুই একটি গাজীপুরের কিছু সংখ্যক শিল্প কারখানা কিন্তু বন্ধ রয়েছে। সকাল থেকেই দেখেছি যে সেনাবাহিনী, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, র্যাব সহ নানা বাহিনী কিন্তু আসলে বিভিন্ন কারখানার সামনে তারা টহল দিচ্ছে এবং প্রত্যেকটি শিল্প কারখানার সামনেই তারা আসলে নিরাপত্তা জোরদার করেছে, যাতে কোনো ব্যক্তি যাতে কোনো ধরনের আন্দোলন না করতে পারে, কোনো ধরনের সহিংসতা না করতে পারে, সেদিকে কিন্তু আসলে তারা নজর দিয়েছেন। তার পাশাপাশি বলি যে এই পর্যন্ত আসলে কোনো জায়গায় শুনিনি যে আসলে কোনো জায়গায় যে শ্রমিকরা আন্দোলন করছে অথবা রাস্তা ব্লক দিয়ে আসলে সেখানে অবরোধ করে রেখেছে, এরকম তথ্য কিন্তু এখনো পাইনি। তো আজকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নেমে আর কি এই গাজীপুরে যে শিল্প কারখানাগুলো যেসব বন্ধ রয়েছে এবং বিভিন্ন ঝামেলা আছে, সেই ঝামেলাগুলো সমাধান করবে বলে জানিয়েছেন আমাদেরকে জেলা প্রশাসক কার্যালয় থেকে। ধন্যবাদ আপনাকে। পাচার করা অর্থ ফিরিয়ে আনতে চায় বাংলাদেশ ব্যাংক, এজন্য প্রাথমিক উদ্যোগ শুরুর কথাও জানিয়েছে গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বিশেষজ্ঞরা বলছেন পাচারকৃত অর্থ ফেরত আনা কঠিন, তবে অসম্ভব নয়। এর জন্য প্রয়োজন বিশ্ব ব্যাংকের সহায়তা। তবে এর জন্য পরিমাণ নির্ধারণের পাশাপাশি কিভাবে পাচার করা হয়েছে তাও জানতে হবে সংশ্লিষ্ট দেশকে। গত ১.৫ দশকে ব্যাপক লুটপাটের শিকার হয়েছে ব্যাংকিং খাত। এর বড় অংশই পাচার হয়েছে বিদেশে। পাচার হওয়া টাকার পরিমাণ অন্তত ২ লাখ কোটি টাকা। পাচার হওয়া অর্থ ফেরত আনতে শুরু থেকেই তৎপর বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এরই মধ্যে শুরু হয়েছে প্রাথমিক উদ্যোগ। বিশ্ব ব্যাংক সহ সংশ্লিষ্ট দেশের সহায়তাও চেয়েছে নিয়ন্ত্রক সংস্থা। বিশ্ব ব্যাংকের সাথে কথা বলেছি, আমরা ইউকে গভর্নমেন্টের সাথে কথা বলেছি, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের প্রতিনিধিদের সাথে কথা বলেছি এবং আরো কথা হবে, তারা আসছেন সামনে, আরো তাদের সহায়তাও চাচ্ছি, বুঝিয়ে দেওয়া যে কিভাবে এই কাজটা আগাবো আমরা আন্তর্জাতিকভাবে, যেটা অ্যাকসেপ্টেবল হবে। আরেকটা হচ্ছে তাদের দেশে সহায়তা দেওয়া, যাতে তারা আমাদের সম্পদ যেটা লুণ্ঠন করে নিয়ে গেছে সেটা আমরা ফেরত নিতে পারি। পাচার হওয়া অর্থের প্রধান গন্তব্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দুবাই, সিঙ্গাপুর এবং কানাডা। এসব দেশ থেকে অর্থ ফেরাতে গঠন করা হবে টাস্ক ফোর্স। সহায়তা নেওয়া হবে বিদেশি বিশেষজ্ঞদের। এক্ষেত্রে বিএফআইইউ, দুদক এবং সিআইডির সাথে সমন্বয় করে কাজ করবে কেন্দ্রীয় ব্যাংক। পাচারের পরিমাণ নির্ধারণ করা জরুরি বলে মনে করেন বিশ্লেষকরা। যে কাজটা করতে হবে সেটা হলো যে সংখ্যাটাকে বের করা, যে কত টাকা কে কোথায় নিয়ে গেছে সেটাকে ট্র্যাকিংয়ের ব্যবস্থা করা। কারণ আপনি যদি তথ্যটা নির্ভরযোগ্য তথ্য তৈরি করতে না পারেন, তাহলে তো পরবর্তী পদক্ষেপগুলো নেওয়া অসম্ভব হয়ে পড়ে। পাচার করা অর্থ ফেরাতে জাতিসংঘ, বিশ্ব ব্যাংক সহ বেশ কিছু সংস্থা সহায়তা দিয়ে থাকে। বিশ্লেষকরা বলছেন ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার অভিজ্ঞতাও কাজে লাগাতে পারে বাংলাদেশ ব্যাংক। এটুকু স্ট্যাবলিশ করতে পারেন যে আমার দেশ থেকে অবৈধভাবে এত টাকা অন্য দ্বিতীয় এক জায়গায় গেছে, ওই দ্বিতীয় জায়গা থেকে তোমার দেশে বৈধ পথে চলে এসছে, এটা যদি আপনি প্রমাণ করতে পারেন, তাহলে তো আন্তর্জাতিক যে চুক্তিগুলো অলরেডি হয়েছে, যে অ্যান্টি মানি লন্ডারিং, তারপর কাউন্টারিং দি ফাইন্যান্সিং অফ টেরোরিজম, দি সিএফটি, এএমএল, ফাটফ, এখানে তো চুক্তিবদ্ধ সবাই, তো সেগুলো ব্যবহার করে উদ্ধার করা সম্ভব। সংশ্লিষ্ট দেশের সহায়তা পেলে বাংলাদেশ থেকে পাচার করা অর্থ ফেরত আনা সম্ভব হবে বলে মনে করেন বিশ্লেষকরা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দেশের বিদ্যুৎ খাতে বেড়েছে বেসরকারি নিয়ন্ত্রণ। উৎপাদনে ব্যবহৃত জ্বালানির বড় অংশ আমদানি নির্ভর। আওয়ামী লীগের 15 বছর মূল্যায়ন করে বিশ্লেষকরা বলছেন গৃহীত পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যান বাস্তবায়ন করতে পারেনি বিগত সরকার, যার ফলে বড় ধরনের আর্থিক ক্ষতি নয়, এই খাতে সুশাসনও প্রতিষ্ঠা করা যায়নি।
গেল 1.5 দশকে আগের চেয়ে কয়েক গুণ বেড়েছে বিদ্যুতের উৎপাদন। তৈরি হয়েছে বেশ কয়েকটি মেগা প্রকল্প, যেমন বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে বাস্তবায়িত হয়েছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। ইন্দোনেশিয়া থেকে আমদানি করা কয়লা দিয়ে এখান থেকে মেলে 1200 মেগাওয়াট বিদ্যুৎ। আবার ভারতের সাথে সুন্দরবন সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। এর বাইরে আন্তর্দেশীয় গ্রিড লাইনের মাধ্যমেও ভারত থেকে আমদানি করা হয় 1160 মেগাওয়াট। আর সীমান্ত সংলগ্ন ভারতের আদানি গ্রুপের ঝাড়খণ্ড থেকেও আসার কথা 1500 মেগাওয়াটের মতো। দেশের 7-8টি বড় শিল্পগোষ্ঠীও আছে বিদ্যুৎ উৎপাদনে। এক সামিট গ্রুপের আওতায় ছোট বড় 14টি বিদ্যুৎ কেন্দ্র, যেগুলোর সক্ষমতা প্রায় 2200 মেগাওয়াট। এর বাইরে বহুল আলোচিত এস আলম গ্রুপের হাতে আছে 1224 মেগাওয়াট বিদ্যুৎ। তাছাড়াও ইউনাইটেড, ওরিয়ন, ইউনিক, ডোরিন, কনফিডেন্স ও বারাকা গ্রুপের হাতে আছে বিদ্যুৎ কেন্দ্রের মালিকানা। দলগতভাবে একটা গোষ্ঠী তৈরি করেছে এবং তাদের দিয়ে একটা অলিগার শ্রেণী তৈরি করেছে এবং তাদেরকে দিয়ে এই ধরনের ক্ষেত্র প্রস্তুত করে এই লুণ্ঠনটা করেছে এবং যার পরিপ্রেক্ষিতে আজকের এই লোডশেডিং, আজকের এই মূল্যবৃদ্ধি, আজকের এই আপনার বকেয়া বিল পরিশোধ না করার অক্ষমতা। বিদ্যুতের দাম গত 15 বছরে কত শতাংশ বেড়েছে, এইটার দিকে তাকালে এটা তো কোনো স্বাভাবিক ঘটনা না। এবং এটা হচ্ছে এই যে সামগ্রিক একটা দুর্নীতি এবং একটা মানে ইভেল একটা সম্পর্ক এখানে রাজত্ব এখানে সম্পর্কে এখানে স্থাপিত হয়েছিল, তারই ভারটা কিন্তু আমাদের এখানে বহন করতে হচ্ছে। বেসরকারি খাতের পাশাপাশি বিদ্যুতে আমদানি নির্ভরশীলতাকে মরার উপর খাড়ার ঘা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। পরামর্শ, আগের সব চুক্তি পরীক্ষা নিরীক্ষার পাশাপাশি টেকসই ব্যবস্থাপনা গড়ে তোলা। বিদ্যুৎ আমদানি এবং জ্বালানি আমদানি দুটোই আমাদেরকে করতে হবে। কথা হচ্ছে যে কি শর্তে আমরা করব, কিভাবে করব। বিদ্যুতের জন্য যেভাবে এককভাবে ভারতের উপর নির্ভর করা হয়েছে, এই নির্ভরতা তো আত্মঘাতী। আমাদের কাছে এটা অবাক লেগেছে যে সম্ভাব্য গ্যাস থাকবার পরেও এটিকে না এক্সপ্লোর করে কেন আমরা অন্তত এলএনজি আমদানির দিকে গেলাম, এটি আসলে সুযোগ ছিল না। সেই সাথে সঞ্চালন ব্যবস্থার দিকে দ্রুত নজর দিতে কার্যকর উদ্যোগ গ্রহণ ও তা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারকে তাগিদ দিচ্ছেন তারা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। 3 দিনের সফরে আজ ঢাকা আসছেন উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল। সম্পর্ক জোরদারে গুরুত্ব পাবে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা। দলটির নেতৃত্বে থাকবেন মার্কিন অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্র্যান্ট নেইমার। এছাড়া প্রতিনিধি দলের সাথে থাকবেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু এবং ইউএসএইডের এশিয়া বিষয়ক উপসহকারী প্রশাসক অঞ্জলি কৌর। সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবেন প্রতিনিধি দল। আলোচনায় গুরুত্ব পাবে ছাত্র জনতার অভ্যুত্থানের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদার। তাছাড়া বাংলাদেশের বর্তমান সংকট উত্তরণের চাহিদাগুলো জানতে চাইবে ওয়াশিংটন। তবে ডোনাল্ড লু ঢাকা আসছেন দিল্লি হয়ে। সেখানে ওয়াশিংটন দিল্লি প্রতিরক্ষা বিষয়ক ইন্টারন্যাশনাল সংলাপে যৌথভাবে সভাপতিত্ব করবেন তিনি। এই বৈঠকে গুরুত্ব পাবে বাংলাদেশ প্রসঙ্গ। নির্বাচনকে গুরুত্ব দিয়ে চলতি মাসেই অন্তর্বর্তী সরকারের সংস্কারের রোডম্যাপ ঘোষণা করা উচিত। এই আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং গণ অধিকার পরিষদের শীর্ষ 2 নেতা। তারা বলছেন, সংস্কারে দীর্ঘ সময় নিলে অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে বিপর্যয়ের মুখে পড়বে বাংলাদেশ। মামলা এবং বিচারের ক্ষেত্রেও পেশাদারিত্ব বজায় রাখার পরামর্শ তাদের। লাভলি বিথির রিপোর্ট। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের 15 বছরে নির্বাচনী ব্যবস্থা ভেঙে গেছে। তাই অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনই অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত বলে মনে করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণ অধিকার পরিষদের শীর্ষ নেতারা। তাদের মতে, নির্বাচিত সরকার কী ধরনের সংস্কার কাজ করবে এর রূপরেখা দিবে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে সংস্কারের প্রস্তাব তাদের। নির্বাচন যদি একটা রোডম্যাপ না থাকে এবং ইলেকশন যদি দীর্ঘ সময়ের জন্য না হয়, তাহলে আপনাকে আমি অগ্রিম বলে দিচ্ছি, বাংলাদেশ বিপর্যয়ের মুখে পড়বে। ফাইন্যান্সিয়াল, পলিটিক্যাল এবং নানান ধরনের একটা অস্থিরতা এখানে কিন্তু তৈরি হবে। বিরোধী দল জনগণের সমর্থনটা কিন্তু শর্তহীন কোনো সমর্থন নয়। আপনি সঠিক ট্র্যাকে আছেন কিনা, আপনি আপনার ইমিডিয়েট যে কাজগুলোর ক্ষেত্রে সে কাজগুলো আপনি ঠিক মতন করতে পারছেন কিনা, যদি করতে পারেন আমাদের সমর্থন থাকবে।
দুই রাজনীতিবিদের মতে নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংস্কার দ্রুত করতে হবে, যৌক্তিক সময়ে দিতে হবে নির্বাচন। এতে কালক্ষেপণ হলে আস্থার সংকটে পড়বে সরকার। আমি উদ্বেগের একটা জায়গা দেখছি, কেউ কেউ বলার চেষ্টা করছেন যে সংস্কার শেষ না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন নয়। এ ধরনের কিছু অযৌক্তিক কথা, কিছু আবেগপ্রসূত কথা আমরা কিন্তু শুনতে পাচ্ছি, এবং এই সরকার কিন্তু রাজনৈতিক দল জনগণের সমর্থনের বাইরে যেয়ে আর শুধুমাত্র ছাত্র তরুণদের শক্তিতে কোনোভাবে কিন্তু সরকারের পক্ষে কার্যকরী কোনো ভূমিকাটা পালন করা সম্ভব না। জুলাই আগস্টের গণহত্যার বিচার কাজ দ্রুত শুরু করার পাশাপাশি কেউ যেন বিচার নিয়ে প্রশ্ন না তোলে সেদিকে নজর দেওয়ার দাবিও তাদের। অর্থ পাচার কি কোনো দুর্নীতি বা অপরাধ অথবা ক্ষমতার অপব্যবহার, তাদের বিরুদ্ধে ওই মামলাগুলো দিলে এটা অনেক বেশি যুক্তিগ্রাহ্য হয়, অনেক বেশি গ্রহণযোগ্য হয়। সেজন্য ঢালাওভাবে মামলা যেভাবে দেওয়া হচ্ছে, আমার নিজেরও ধারণা অনেকগুলো মামলা হয়তো এটা আইনি বাধা হতো, এটা পার করে পরবর্তী ধাপে এটা আসতে পারবে না। সুনির্দিষ্ট অভিযোগের তথ্যভিত্তিক মামলা হওয়া দরকার, কিন্তু এখানে যে মামলাগুলো হচ্ছে সেই মামলার কিন্তু গ্রাউন্ড আমি মনে করি যে সঠিকভাবে বিবেচনা করা হচ্ছে না। সুতরাং তাহলে এটা তো এই গভর্নমেন্টের ক্রেডিবিলিটি নিয়ে একটা প্রশ্ন তৈরি হবে। গণ অভ্যুত্থানের নতুন বাংলাদেশে বিভেদ এবং স্বেচ্ছাচারিতা ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানিয়েছেন তারা। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। বোটানিক্যাল গার্ডেনে যেতে এখন আর কারো দ্বিধা নেই। সবুজের রাজ্যে হারাতে ভাবতে হচ্ছে না খরচের কথা। টিকিটের দাম 20 থেকে 100 টাকা করার পর অনেকেই মুখ ফিরিয়ে নিয়েছিলেন। শুক্রবার বিকেল থেকে আবারও এই উদ্যানে বেড়েছে ভিড়, কেননা প্রবেশ মূল্য 70 টাকা কমিয়ে করা হয়েছে 30 টাকা। বন এবং পরিবেশ মন্ত্রণালয় এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পর দর্শনার্থীর সংখ্যাও বেড়েছে 3 থেকে 4 গুণ। বোটানিক্যাল গার্ডেন ঘুরে এসে আরও জানাচ্ছেন আমার সহকর্মী ভাস্কর ভাদুরী, ছবি তুলেছেন রাকিবুল ইসলাম। যতদূর দেখা যায় সবুজের রাজত্ব। মাঝে মাঝে সেই সবুজ পাতার ফাঁক গলে আকাশের দেখা মেলাও ভাব। পাখির কিচিরমিচিরে একখণ্ড সবুজের জন্য অভুক্ত নগরবাসীর কাছে এ এক বিলাসিতা বৈকি। মিরপুরের শেষ প্রান্তে এই বোটানিক্যাল গার্ডেন। 215 একর জমি জুড়ে এই উদ্যানে আছে 80,000-এরও বেশি উদ্ভিদ। জাতীয় এই উদ্যানে জলাশয় 7টি, যেগুলোর চারপাশ জুড়ে ঠায় দাঁড়িয়ে ইউক্যালিপটাস, দেবদারু, গর্জন কিংবা আকাশমণি ও কৃষ্ণচূড়া গাছ। শুধু তাই নয়, বোটানিক্যাল গার্ডেনের 3.5 একর জায়গা জুড়ে রয়েছে গোলাপ বাগান, যেখানে শীতকালে দেখা মিলবে 200-রও বেশি প্রজাতির গোলাপ। নগরবাসীর অন্যতম পছন্দের এই স্থানটিকে আরও আকর্ষণীয় করে গড়ে তোলার পরিকল্পনার কথা জানান পরিচালক। বুধবার বন ও পরিবেশ মন্ত্রণালয় থেকে টিকিটের মূল্য 30 টাকা নির্ধারণের পর পাওয়া গেছে অভাবনীয় সাড়া। একবার এটা 100 টাকা করা, সেটা কিন্তু আমি নিজেকে যখন একটা সাধারণ মানুষের জায়গা থেকেও চিন্তা করছি, তখন আমার কাছেও জিনিসটা কি নাই, অ্যাকসেপ্টেড নয়। তো কারণ আপনি 5 গুণ পরিমাণ রেভিনিউ এখানে মানুষের উপর বাড়িয়ে দিয়েছেন। তো আমাদের দেশের মানুষ এখনও এতটা ধনী হয়নি যে তারা কি ইকোসিস্টেম সার্ভিস নেবে বা এখানে এসে ঘুরবে, একটু এটার জন্য এত পেমেন্ট করবে। তো আমি তখন থেকেই কি আমি এটার জন্য খুব ইফোর্ট দিচ্ছিলাম, আমার ডিপার্টমেন্ট এটার জন্য ইফোর্ট দিচ্ছে। টিকিটের দাম বাড়ানোর পর পার্কে লোক সমাগম নেমে এসেছিল অর্ধেকে। উদ্যানে যারা নিয়মিত হাঁটতে অথবা ব্যায়াম করতে আসেন, নতুন মূল্যে তাদের মুখেও এখন হাসি। যাতায়াত কমাই দিছিলাম, কারণ এত যে 100 টাকা 20 টাকার জন্য শ্যুট করে 100 টাকা, আসলে এটা সবার জন্য এফোর্ট না। আমরা স্টুডেন্ট মানুষ, আর এই জায়গার মধ্যে আমরা ঘুরতে আসি, কারণ ঢাকার মধ্যে যে যানজটটা, এটা আসলে এটা থেকে মুক্তি বা একটু রিলিজ হওয়ার জন্য আমরা এই জায়গাটাকে প্রেফার করি আর কি, যারা কাছে আসি। গাছালি দেখে একটু ভালো লাগে, লোকজন অনেক বেড়াতে আসে, তাদের সাথে অনেক বন্ধু বান্ধবের সাথে সাক্ষাৎ হয় এখানে আসলে, এই জন্য আসি। রেগুলার আসা হয় না, আজকে স্পেশালি শুক্রবার দিন ছিল আর ফ্রেন্ড সার্কেল সবাই আমরা ফ্রি ছিলাম, তাই একটু ঘোরাফেরার জন্য চলে আসা। 100 টাকাটা আসলে বেশি হাই হয়ে যায়, পাশে চিড়াখানা ওইটার রেঞ্জে তো 50 টাকা, এটা 100 টাকা আসলে একটু বেশি হয়ে যায়। হ্যাঁ, দীর্ঘদিন পর চিরচেনা পরিবেশ ফিরে পাওয়ায় খুশি পার্কের ইজারাদার ও গেটম্যান। 100 টাকার সময় লোক 600-700 লোক সারাদিনে ঢুকতো, আজকে মার্শাল্লাহ 2800-3000 লোক হয়ে গেছে। আমাদেরও অনেক লস হয়েছে এই ব্যবসা। এই যে মানুষ এখন 30 টাকা ঢুকেছে, মানুষ আনন্দে ঢুকছে এখানে, কারো মনে কষ্ট নাই, হাসি খুশিভাবে যাচ্ছে মানুষ।
ভালো থাকার অসম প্রতিযোগিতার এই শহরে যাবতীয় সমীকরণগুলোকে ছুটি দিয়ে পরিবারের সকলের গন্তব্য হতে পারে এই বোটানিক্যাল গার্ডেন। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। জামালপুরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ঢাল বানিয়ে জমি দখলের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের বিরুদ্ধে। অত্যাচার করে ব্রহ্মপুত্র নদের চরের কয়েকশো পরিবারকে উচ্ছেদ করা হয়। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস করার অজুহাতে একটি পার্ক নির্মাণ আর জমির ব্যবসা করার পরিকল্পনা ছিল মির্জা আজম আর তার সহযোগীদের। সরকারি টাকায় সীমানা প্রাচীর এবং সেতু নির্মাণ করা হয়। সাগর ফরাজির অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয়টি থাকছে আজ। জামালপুর শহরে ব্রহ্মপুত্র পারে এই খোলা জায়গায় একসময় ছিল জনবসতি। 2018 সালে কয়েকশো পরিবারকে উচ্ছেদ করে এখানে শুরু হয় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ। অভিযোগ আছে শহর রক্ষার অজুহাতে বাদ দিয়ে নদের একটি অংশকে মেরে ফেলা হয়। 2023 সালে শহরের 5 রাস্তায় একটি ভবনে শুরু হয় শেখ ফজিলাতুন্নেসা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাঠদান। প্রতিষ্ঠাতা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য নাওভাঙ্গাচরের ব্রহ্মপুত্র নদের 16.5 একর জমি নেওয়া হয়। এলাকাবাসীর অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের জন্য জমি বন্দোবস্ত নিলেও মূলত মির্জা আজম, পৌর মেয়র সানোয়ার হোসেন সহ তাদের সহযোগীদের পরিকল্পনা ছিল এখানে একটি পার্ক নির্মাণের। স্থানীয়দের নানাভাবে অত্যাচার করে আশেপাশের আরও প্রায় 9 একর জমি দখলে নেয় তারা। একটি সেতু থাকা সত্ত্বেও জনস্বার্থের দোহাই দিয়ে পাশেই নির্মাণ করা হয় আরেকটি ব্রিজ। ওই বালির মধ্যে আমাদের বাড়ি আসছিল, 2.5 বিঘা সম্পদ, ওটাকে বাড়ি ভেঙে দিচ্ছে। আঙ্গুর উপরে যে বাড়ি ঘর ভাঙার জন্য এনে করো যে খাট জায়গা আমাদের চাওয়া এরা আগর করে পারিবারে বাইকে আগরে পাতায় লাগবে জায়গা দিচ্ছে, এটা আগর টাকা পয়সা দেয়। আমাদের আবাদের জায়গা আছিল আর এখানে প্রায় 300-350 মতন ঘর আছিল। তোমরা কালকা থেকে এই বাড়ি ঘর সরাবা, হ্যাঁ যদি না সরাও তাহলে সবটি থানা মধ্যে নিয়ে যামগা। বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের 19 সদস্যের মধ্যে বর্তমানে মির্জা আজম সহ বেশিরভাগই পলাতক। 2 জন সিন্ডিকেট মেম্বারও আত্মগোপনে। এমন অবস্থায় ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় শিক্ষার্থীরা। তাদের ব্যক্তিগত পরিসরের যা দায়ভার সেটা আমরা কেন নিব? আমরা স্টুডেন্ট, আমরা পড়তে এসেছি, আমরা আমাদের ক্যারিয়ার করতে এসেছি, যেন সুষ্ঠুভাবে পড়াশোনা করতে পারি এবং কি ক্যাম্পাস থেকে সুষ্ঠুভাবে একটা মানসম্মত পয়েন্ট নিয়ে সার্টিফিকেট নিয়ে যেন বের হইতে পারি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 26 একর জমি লিজ ও কেনার কথা বললেও তাদের ওয়েবসাইটে আছে 30 একর জমিতে ক্যাম্পাস তৈরির কথা। বৈধভাবে জমি নেওয়া হয়েছে বলে দাবি তাদের। 99 বছরের জন্য লিজ, তার ডকুমেন্ট এখনই আমার কাছে আছে। আমরা অন্যদের কাছ থেকে ক্রয় করেছি, সেই জমিগুলো আমাদের নামে অলরেডি মিউটেশন হয়েছে, এই ডকুমেন্টও আমার কাছে আছে। আর যে 4 একরের একটু বেশি, আমরা এখন ক্রয় প্রচেষ্টায় অব্যাহত আছি। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। আমরা চাই ব্রহ্মপুত্র নদের যে মূল ধারা সেটাকে খনন করা, এই বালু অপসারণ করে মূল ব্রহ্মপুত্রকে উদ্ধার করা। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য যে বিশ্ববিদ্যালয়ে ব্যক্তি মালিকানাধীন কোনো প্রতিষ্ঠানের জন্য বাউন্ডারি ওয়াল পৌরসভার টাকায়, যেটাও গভর্নমেন্টের টাকা, এবং ব্রিজ গভর্নমেন্টের টাকায় করাটা টোটালি এটা আইন বহির্ভূতভাবে হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। নদের নাব্যতা ফিরিয়ে আনার কথাও জানান কর্মকর্তারা। অবৈধ দখলদারের কবলে পড়ে যারা জমি হারিয়েছে বললে আপনারা অভিযোগ করছেন, তারা যদি আমাদের কাছে লিখিত অভিযোগ দেয় সেই বিষয়টি আমরা তদন্ত করে দেখব। 8 কোটি 31 লাখ টাকা ব্যয়ে পৌর পার্কের নামে নাওভাঙ্গা গ্রামে প্রায় 1,500 মিটার সীমানা প্রাচীর নির্মাণ করেছে পৌরসভা। এর ভেতরে বিশ্ববিদ্যালয়ের জমিও আছে। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। কুমিল্লায় 3 ফসলি জমিতে চলছে ইট ভাটার কাজ। উপজেলা কৃষি কর্মকর্তা এবং ইউপি চেয়ারম্যানের যোগসাজশে পরিবেশ অধিদপ্তর বৈধতা নিয়েই চলছে এই কাজ। এতদিন আওয়ামী লীগের 2 সাবেক এমপি সুবিধাভোগী থাকলেও এবার দখল চায় স্থানীয় বিএনপি। এদিকে 1 যুগ পরও কৃষি জমি ফেরত পেতে আন্দোলন করছেন কৃষকরা। কুমিল্লা মুরাদনগরের চয়নিকা ইটভাটা। আওয়ামী লীগের সাবেক এমপির এই ইটভাটার দখল নিতে উপস্থিত বিএনপির কর্মী সমর্থকদের একাংশ। যদিও তাদের দাবি ইটভাটা রক্ষা করতেই এই অবস্থান। জানা যায় প্রায় 1 যুগ আগে জোরপূর্বক অন্যদের জায়গা ভাড়া নিয়ে ইটভাটা গড়ে তোলেন কুমিল্লা 3 আসনে সাবেক এমপি জাহাঙ্গীর আলম সরকার। 5 অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই ইটভাটায় হামলা চালায় ক্ষুব্ধ জনতা। বিএনপি সরকার ক্ষমতায় চলে আসছে এই মনে করে তারা এই বহিরাগত লোক এনে আপনার আজকেও আক্রমণ করার চেষ্টা করছে, পূর্বেও তারা আক্রমণ করছে।
তবে এর আগে এখানে পরিবেশ বিরোধী এই ভাটা চালাতো আওয়ামী লীগের আরেক সাবেক এমপি ইউসুফ আব্দুল্লাহ। সরকার পরিবর্তনের পর আবারও কৃষি জমি উদ্ধারে আন্দোলনে নেমেছে ভুক্তভোগীরা। 5 বছর টাকা দেন, 1.5 লাখ টাকা আছে। 1 বছরের টাকা দিব, এই দাম দিচ্ছে করতে তো আমার 5 বছর টাকা দিতেছে। পুরো বিলটাকে ওনারা কাইটা লেভেল করে ফেলছে, তছনছ করে ফেলছে। এখানে কৃষি ফসল হওয়ার মতো আর এখানে কোনো উপায় নাই। একে একে 3টা নিষেধাজ্ঞার চূড়ান্ত নিষেধাজ্ঞা দেওয়ার পরে তারা এই ব্রিক ফিল্টার কার্যক্রম চালায়। তখন আমরা বাধ্য হয়ে ভূমি মন্ত্রীর কাছে জমা দিই, কৃষি মন্ত্রীর কাছে জমা দিই। কিন্তু প্রশ্ন উঠেছে, 3 ফসলি জমিতে ইটভাটার কাজ চলে কি করে? পরিবেশ অধিদপ্তরে গিয়ে জানা যায়, তৎকালীন উপজেলা কৃষি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানের ছাড়পত্র নিয়েই বৈধতা পেয়েছে ইটভাটাটি। কৃষি অনাপত্তি দিয়েছিল যে 3 ফসলি জমি 9 মর্মে, এছাড়া বনের অনাপত্তি রয়েছে এবং এছাড়া স্থানীয় চেয়ারম্যান যিনি আসছেন তিনিও অকৃষি মর্মে এটার অনাপত্তি প্রদান করছেন। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস উপজেলা নির্বাহী প্রশাসনের। আমি এরকম কোনো অভিযোগ ঠিক পাইনি, সেই বিষয়টা খতিয়ে দেখবো। আর যেহেতু এটা ল্যান্ড রিলেটেড ইস্যু, আমার মনে হয় এটা হচ্ছে যে সংশ্লিষ্ট সরকারি কমিশনের ভূমি উনি ভালো বলতে পারবেন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ চান ভুক্তভোগী কৃষকরা। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নিহত হয়েছেন। শুক্রবার রাত 8টার দিকে পাথালিয়া বাংলা লিংক টাওয়ারের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে বিকেলে জেলা শহরের বেদগ্রাম মোড় পথসভা শেষ করে টুঙ্গিপাড়ার দিকে রওনা হন বিএনপি নেতাকর্মীরা। পথে ঘোনাপাড়া মোড়ে আওয়ামী লীগের ব্যানার ফেস্টুন ছেঁড়াকে কেন্দ্র করে কেন্দ্রীয় সভাপতি এস.এম. জিলানির গাড়ি বহরে হামলা করে আওয়ামী লীগ নেতারা। ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষে গণমাধ্যম কর্মী সহ অন্তত 40 জন আহত। ভাঙচুর করা হয় কমপক্ষে 10টি গাড়ি। আহতদের উদ্ধার করে টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এদিকে অবস্থা গুরুতর হওয়ায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানি, তার স্ত্রী, গোপালগঞ্জ মহিলা দলের সভাপতি রওশনারা সহ আরও বেশ কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে। হামলার প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। সেই সব দেখেন, আপনারা দেখেন যে কিভাবে আমাদের উপরে অ্যাটাক করছে। আমার গাড়িটারে পুরো এদিকে গোপালগঞ্জে বিএনপির গাড়িবহরে হামলা ও দলটির নেতা নিহতের প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ হয়েছে। শুক্রবার রাত 9টার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় হামলাকারী আওয়ামী লীগ নেতাকর্মীদের শাস্তির দাবি জানান নেতাকর্মীরা। কক্সবাজারে এক হিজড়াকে কান ধরে উঠবস এবং আরও কয়েকজনকে মারধরের ঘটনায় জড়িত ফারুকুল ইসলাম নামের এক যুবককে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। গেল বুধবার কক্সবাজার সমুদ্র সৈকতে সিগার্ল থেকে সুগন্ধা পয়েন্ট এলাকায় হয়রানির শিকার হন ওই হিজড়ার। এই ঘটনায় বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিও দেখে জড়িত ফখরুলকে শনাক্ত করে পুলিশ। তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া এলাকায়। পরে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়। বাকিদেরও শনাক্ত করার চেষ্টা চলছে। কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার আবুল কালাম জানান, বুধবার শিক্ষার্থীদের 50 থেকে 60 জনের একটি দল ভাসমান বতিতা এবং হিজড়াদের বিচ থেকে চলে যেতে অনুরোধ করে। বেশিরভাগ চলে গেলেও কয়েকজন যেতে অসম্মতি জানায় এবং পরে তাদের একজনকে কান ধরে উঠবস করায় শিক্ষার্থীরা। অভিযোগ, হিজড়ারা সবসময় বিচে পর্যটকদের বিভিন্নভাবে হয়রানি এবং প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করত। তবে এই ঘটনার কোনো অভিযোগ দায়ের করেনি নির্যাতিতরা। ভরা মৌসুমে চট্টগ্রামে ইলিশের আকাল। সাগরে নেমে হতাশ জেলেরা। কিছু ছোট ইলিশ ধরা পড়লেও নেই বড় ইলিশের দেখা, যার প্রভাব পড়েছে পাইকারি এবং খুচরা বাজারে। দামও বেশ চড়া। এই দুই কারণেই সংকট বলছেন জেলে এবং আড়তদাররা। অন্যান্য সময় ভরা মৌসুমে ট্রাকে ট্রাকে ইলিশ ঢুকলেও এবছর ফিশারি ঘাটের চিত্র কিছুটা ভিন্ন। পর্যাপ্ত মাছ না আসায় আড়তগুলোর সামনে নেই বিক্রির পুরনো সেই হাকডাক। সামান্য পরিমাণ মাছ আসলেও তা আকারে ছোট। দামও পাইকারিতে গত বছরের তুলনায় কেজিতে 100 থেকে 150 টাকা বেশি।
দামটা তো বেশি হচ্ছে, মনে করেন আমরা এই মাছ বললাম না 300 টাকা কিনতাম, 250 টাকা কিনতাম, সেই মাছ কিনা হচ্ছে এখন 450 টাকা, 500 টাকা। মাছের আমদানি কম কারণে দাম বেশি, মাছের আমদানি হলে মাছের দাম কমে যাবে। মাছেরই দাম বেশি। আমরা এতক্ষণ 100-200 মাছ পুরে এলেছি, আর এখন এই মাত্র বাজার আসছে 1 কেজি মাছ কিনে নেই। বিক্রেতাদের দাবি বৈরী আবহাওয়া এবং ভারতীয় ফিশিং বোটের দাপটে মাছ ধরা পড়ছে কম, ফলে মাছের সংকট, দামও চড়া। বৈরী আবহাওয়ার কারণে প্রচুর পরিমাণ মাছ পাচ্ছে না, প্রচুর পরিমাণ মাছ না পাওয়ার কারণে আমরা চালু দিতে পারছি না। 25 বছরের জীবনে, আমার জীবনে আমি এই পরিস্থিতি দেখিনি। ইলিশ মাছের এতই যে ক্রাইসিস, মানে ইলিশ মাছ নাই বলতে চলে। ট্রোলিংয়ে দেখা যায় আপনার ওরা এক ঝাঁকে সব মাছ নিয়ে আসে প্রজননের সময়, যেটা আমাদের মৌসুমের সময় অনেক বড় এফেক্ট পড়ে। ভারত ও মিয়ানমারের সাথে সমন্বয় না করে সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা দেয়ায় সুফল পাওয়া যাচ্ছে না বলে দাবি আড়তদার সমিতির নেতাদের। আমরা যখন বন্ধ দিই আমাদের সাগরে থাকে না, এরা আসি মাছগুলো মারা নিয়ে যায়, তাহলে আমাদের আর ওই যেই জন্য আমরা বন্ধ দিই এটা আমরা ফল পাই না, উপকার পাই না আর কি। ওই বন্ধটা কিন্তু ইন্ডিয়ার সাথে মিলিয়ে দিতে হবে। এর প্রভাব পড়েছে খুচরা বাজারে, পাইকারি দামের চেয়ে 200 টাকা বেশিতে বিক্রি হচ্ছে। প্রায় 7-8 কেজি মতো মাছ নিছি, ওই মাছের মধ্যে ইলিশ মাছ দেখার মতো কোনো ধরার মতো ছোঁয়া সীমার বাইরে। পুঁটি মাছের মতো সমান 500-600 টাকা কেজি, আর আধা কেজি 1 কেজি যে ইলিশ মাছটা 1700-1800-2000 টাকা। নাগালের বাইরে, সাধারণ মানুষের নাগালের বাইরে, এমনকি মধ্যবিত্তদের নাগালের বাইরে এটা। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় স্বামী স্ত্রী নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শিকারিকান্দা ঝিগাতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন দিলরুবা জাবিন এবং সেনা সদস্য নাজমুল পারভেজ। পুলিশ জানায় বিকেলে আকুয়া জুবলি হেডকোয়ার্টার থেকে 2 সন্তান ও স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে ঘুরতে বের হয় নাজমুল। জিগাতলা এলাকায় পৌঁছালে সিমেন্ট বোঝাই একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। ঘটনাস্থলেই প্রাণ হারায় নাজমুল। আহত দিলরুবা এবং 2 সন্তান আহনাফ ও জান্নাতকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় মারা যান দিলরুবা। 2018 সালে সাতক্ষীরার ভোমরা বন্দরের এক শ্রমিক হত্যাকাণ্ড আবারও আলোচনায়। ঘটনার 6 বছর পর সম্প্রতি মামলা হলেও কিছুই জানে না নিহতের পরিবার। দাবি বাদীকেও তারা চেনেন না। এজাহারের তথ্যে রয়েছে বিভ্রাট। মামলাটি সদর থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। 2018 সালের 28 মে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয় ভোমরার খলিলুর রহমানকে। 2 দিন পর উদ্ধার হয় তার গুলিবিদ্ধ মরদেহ। ডিবি কিংবা থানা পুলিশ মোটরসাইকেল গিয়ে ওর লিগের মাথায় কালো কাপড় বেঁধে ধরে নিয়ে গেছে। আমরা অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু পাইনি। তার 2 দিন পরে দেখলাম লিগেন বাকালে আগুন পুড়িয়ে লাশ পড়িয়েছে। ঘটনার 6 বছরেও আইনি ব্যবস্থা নেয়নি পরিবারটি। হঠাৎ গেল 8 সেপ্টেম্বর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা দায়ের করেন জাফর নামে একজন। এতে পুলিশ সহ আসামি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী। এ বিষয়ে কিছুই জানা নেই বলে দাবি পরিবারটির। তার নামে হয়েছে, তারা এসেছে যে আমার নামে এরকম হয়েছে, তো তোমরা কি জানো? তা আমরা বলতেছি না, আমরা তো জানিই না। মামলার তথ্যে রয়েছে বিভ্রান্তি। ঘটনাটি 2014 সালের 10 জুলাই উল্লেখ করা হয়েছে। নিহত খলিলুরকে কখনো ভাই কখনো চাচা বলছেন বাদী। জীবিত বাবাকে দেখানো হয়েছে মৃত। মামলায় দেখানো হয়েছে আপনি মৃত। আমি তো এখনো মরি যাইনি, আমি বেঁচে আছি, আমি এখনো মরিনি। মামলায় আসামির তালিকায় রয়েছেন ভোমরা বন্দরের কয়েকজন ব্যবসায়ী সহ জামায়াত নেতা। সবারই দাবি ষড়যন্ত্র। অভিযোগের তীর আফসার আলী ও তার সহযোগী আসাদুর রহমানের বিরুদ্ধে। ফোন নাম্বার আছে আমার নামে, এই 3 জনকে দিয়েছে। এর কারণ তার সাথে রাজনৈতিক মতানৈক্য। মিথ্যা মামলা হয়েছে, যে কারণে আজকে আমাদের এখানে পদার্পণ। এই আফসার সাহেবকে আমরা ভোমরা ইউনিয়ন থেকে অবাঞ্ছিত ঘোষণা করলাম আজকে থেকে, এবং তার সমস্ত কার্যক্রম আমরা প্রতিহত করব। অভিযুক্ত আফসার আলী 2024 সালের 7 জানুয়ারি সংসদ নির্বাচনে সাতক্ষীরা সদর আসনে ছিলেন ডামি প্রার্থী, আর আসাদুর রহমান ভোমরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। মামলার বাদী জাফর আহমেদ ভোমরা এলাকার যে ঠিকানাটি দিয়েছেন সেখানে তাকে কেউ চিনছে না। শহরের উত্তর কাটিয়া এলাকার যে ঠিকানাটি দিয়েছেন সে বাড়িতে তাকে পাওয়া যায়নি। কাগজে দেয়া ফোন নাম্বারটিও বন্ধ। স্থানীয়রা বলছেন জাফর আহমেদ একজন
প্রতারক। মামলা পরিচালনাকারী হিসেবে নাম থাকা আইনজীবীর দাবি তার স্বাক্ষর জাল করা হয়েছে। আমার সই স্বাক্ষর জাল করে এই কেসটা দাখিল দিয়েছে, আমি কিছু জানি না। এই যে জাফর আহমেদকে না, আমি চিনি না। মামলাটি তদন্তের জন্য সাতক্ষীরা সদর থানাকে নির্দেশ দিয়েছেন আদালত। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। বন্যার পানি নামতেই লক্ষ্মীপুরের রহমতখালী নদী তীরে দেখা দিয়েছে তীব্র ভাঙন। স্রোতের চাপে বিলীন হচ্ছে বিস্তীর্ণ এলাকা, আতঙ্কে স্থানীয়রা। পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন থামাতে নেওয়া হয়েছে ব্যবস্থা। চোখের সামনে বিলীন হচ্ছে জমি ও বাড়ি, ভিটামাটি হারিয়ে সর্বশান্ত হচ্ছে অনেক পরিবার। বন্যার পানি নেমে যেতেই লক্ষ্মীপুরে শুরু হয়েছে নদী ভাঙন। গেল কয়েকদিনে রহমতখালী নদীর ভাঙনে সর্বশান্ত হয়েছে দুই পাড়ের 5 শতাধিক পরিবার। আমি সর্বহারা, আমার স্বামী নেই, আমি বিধবা। এখন আমার কোন যামু, কই থাকমু, আমার এই আস্থানা নাই। নদী ছিল অনেক দূরে, কিন্তু এই এক সপ্তাহের ভিতরে ভাঙতে প্রায় 1.5 কিলো মতন ভাঙি, মানুষের বাড়িঘর দুয়ার সবকিছু ভাঙি চুরি সব তছনছ হয়ে গেছে। ঝুঁকিতে সদর উপজেলার ভবানীগঞ্জ, পিয়ারাপুর, টুমচর, কালিরচর সহ 10 গ্রাম। ভাঙন অব্যাহত থাকলে কয়েকদিনেই গ্রামের পর গ্রাম বিলীন হওয়ার আশঙ্কায় স্থানীয়রা। আমরা নদী ভাঙ্গা, আমরা সব সর্বহারা হয়ে গেছি। আঙ্গে একে 3টা বাড়ি নদী লই গেছে, ঘর বাড়ি সব ভাঙ গেছে। এখন শুধু ঘর বিড়ে আছে, ঘর চলা হালান লাগবে। আশপাশের জেলা থেকে বানের পানি নেমে যাওয়ার সাথে ভাঙছে নদীর দুই পাড়। এই দুই পাড়ে অন্তত 6 একর জমির ভাঙন হয়েছে। এই 6 একর জমির উপরে অনেক ঘরবাড়ি ছিল, প্রায় 2 কিলোর উপরে ভাঙছে পর্যন্ত। এখন দিন প্রতি সেকেন্ডে নদী ভাঙতে আছে। পানি উন্নয়ন বোর্ড বলছে বেশি ভাঙন কবলিত এলাকা চিহ্নিত করে এরই মধ্যে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হয়েছে। স্থায়ী প্রোটেকশন করতে সময় সাপেক্ষ বিষয়, এই জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক আমরা যেখানে ভাঙন প্রবণতা বেশি সেখানে আমরা অস্থায়ী তীর প্রতিরোধ কাজ ইতিমধ্যে শুরু করেছি। টুমচরে আমরা শুরু করেছি ইতিমধ্যে, আর 2-1 দিন ভিতরে বাকি স্থানগুলোতে আমরা শুরু করতে পারবো বলে আশা রাখি আর কি। নদীর 10টি পয়েন্টে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। সাবরিনা লিজা, যমুনা নিউজ।